বছরের শুরুর দিকে রিংকে চারিদিক দিয়ে কাপড় দিয়ে ঢেকে যে রয়ের এপিসোড শুরু হয়েছিল, সেই রয়েরই আজকে লাস্ট এপিসোড ছিল 2025 সালের। তো 2025 সালের এই শেষ রয়ের এপিসোডে কি কি হলো, কি কি সারপ্রাইজ আমরা দেখতে পেলাম, আর অ্যাকচুয়ালি কি আজকের এপিসোডটা ভালো ছিল সেটা নিয়ে কথা হবে ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. এবার রকে নিয়ে যখন কথা বলতেই হয়, তখন ভিশনকে ছাড়া একটা রয়ের এপিসোড কিভাবে কমপ্লিট হতে পারে। তো ভিশনের অ্যাঙ্গেল তো আজকেও ছিল, যেখানে আজকে রকে শুরুই করেছিল দ্য ভিশন। কিন্তু নতুন ব্যাপার এটা ছিল যে আজকে ভিশনের সাথে অস্টিন থিওরিও ছিল, মানে অস্টিন থিওরিকে অফিসিয়ালি ভিশনের পার্ট করে নেওয়া হয়েছে। তো সবাই একে একে বেরিয়ে এলো, মানে বিশেষ করে ব্রন ব্রেকারের থিমে আজকে পুরো ভিশন বেরিয়ে এসেছিল। তারপর যা করে তারা নিজেদেরকে ইন্ট্রোডিউস করলো, তারপর পল হেমন অস্টিন থিওরিকে ইন্ট্রোডিউস করলো যে অস্টিন থিওরিও ভিশনের পার্ট হয়ে গেছে। তারপর ব্রন ব্রেকার সিএম পাঙ্ককে অপমান করতে শুরু করলো, কারণ নেক্সট ইয়ার রয়ের যে ফার্স্ট এপিসোড হবে 2026-এ, সেখানে সিএম পাঙ্ক আর ব্রন ব্রেকারের ম্যাচ আছে। তো ব্রন ব্রেকার সিএম পাঙ্ককে অপমান করতে শুরু করে দিল, আর সেখানে সিএম পাঙ্ক ইন্টারফেয়ারও করলো তাকে। এবার সিএম পাঙ্ক বাইরে থেকেই ভিশনকে অপমান করছিল, কিন্তু ব্রন ব্রেকার বলল, তুই বাইরে থেকে কেন, রিংয়ে এসে অপমান কর দম থাকলে, আর তোর ভয় নেই, আজকে আমরা কেউ তোকে অ্যাটাক করবো না। এই বলে সে নিজেকে বাদে বাকি সব ভিশনের মেম্বারকে রিং থেকে বের করে দিল। তো তখন আমরা দেখলাম যে ভিশনের বাকি মেম্বাররা, মানে পল হেমন, অস্টিন থিওরি, লোগান পল আর ব্রনসন রিড রিং সাইডে গিয়ে দাঁড়িয়ে পড়লো, আর রিংয়ের মধ্যে শুধু ছিল ব্রন ব্রেকার আর সিএম পাঙ্ক। তারপর ব্রন ব্রেকার সিএম পাঙ্ককে বললো যে আমি জানি তুই আজকে আমাকে কি বলতে এসেছিস, যে আমি হয়তো রেডি না, আমি হয়তো তোকে হারাতে পারবো না, কিন্তু আমি তোকে বলে রাখি যে তুই আমার এই যাত্রাপথটা, মানে আমার এই এত দূর আসার পথটাকে যতটা সহজ মনে করছিস, অতটা সহজ ছিল না। আমিও অনেক কষ্ট করে এখানে এসেছি, আর আমি এখানে লকার রুমে বাকি অনেকের থেকে অনেক বেশি রেডি। তোর যদি ক্ষমতা থাকে তুই আমার মতো একজন সুপারস্টারকে লকার রুমে খুঁজে দেখা, যে কিনা আমার মতো স্পিড আছে, যার কিনা আমার মতো অ্যাজিলিটি আছে, যে কিনা আমার মতো হাংরি, আর যে হলো একটা ডগ লাইক মি। এবার সে নিজেকে কুকুর বলে, এটা অন্য সেন্সে বলে। তো এই কুকুর আমাদের ওই গালাগালির কুকুরের মতো না, তো যাই হোক সেটা নিয়ে বলে। তো তখন সিএম পাঙ্ক তার উত্তরে বলে যে দেখ, তুই আমাকে হয়তো ভুল ভাবছিস, কারণ আমি তোকে এটা বলতে আসিনি যে তুই এখনও রেডি হসনি। আমি জানি তুই রেডি, তুই অনেকের থেকে বেশি রেডি, কিন্তু আমি রেডি নই। আমি কেন রেডি নই? আমি এই চ্যাম্পিয়নশিপটাকে ছাড়তে রেডি নই। এই চ্যাম্পিয়নশিপটার যে ওয়েট আছে না, আমি এর ফিজিক্যাল ওয়েটের কথা বলছি না, এই চ্যাম্পিয়নশিপটা ক্যারি করার যে ওয়েটটা আছে, সেটা একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি। আর সেই রেসপন্সিবিলিটিটা আমি যখন এত বছর পর পেয়েছি, আমি সেটাকে এত সহজে ছাড়তে রাজি নই। হ্যাঁ, একদিন হয়তো আসবে যেদিন কেউ না কেউ আমাকে চ্যাম্পিয়নশিপটার জন্য হারাবে, আর সে নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিন্তু সেই দিনটা রয়ের ফার্স্ট এপিসোড হবে না, আর সেই মানুষটাও তুই হবি না। এই বলে সিএম পাঙ্কও আজকে ব্রন ব্রেকারের আর কি কথার উত্তর দিয়ে রিং ছেড়ে চলে যায়। তো এইভাবে আর কি তারা তাদের নেক্সট উইকে যে ম্যাচটা হবে, সেই ম্যাচটাকে ভালো মতো হাইপ আপ করে দিয়েছে। এবার দেখার বিষয় এটা যে সত্যি কি আমাদের ব্রন ব্রেকার রেডি সিএম পাঙ্ককে হারানোর জন্য, আর অ্যাকচুয়ালি কি সিএম পাঙ্ক রেডি এই চ্যাম্পিয়নশিপটাকে ছাড়ার জন্য। তো এটা আমরা নেক্সট উইকেই জানতে পারবো, মানে রয়ের ফার্স্ট এপিসোডে যেটা হতে চলেছে স্ট্রেঞ্জার থিংসের সাথে ডাব্লিউডাব্লিউর একটা কোল্যাব এপিসোড, তার সাথে সাথে নেটফ্লিক্সের 1 ইয়ার অ্যানিভার্সারি। তো দেখা যাক সেখানে আমরা কোনো সারপ্রাইজ দেখতে পাই কি না। এবার আজকের র থেকে একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ তো ছিল, যেটা ছিল ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে স্টেফিনি ভ্যাকিয়ার তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট রাকেল রড্রিগুয়েজ অ্যান্ড নিকি বেলা, একটা ট্রিপল থ্রেট ম্যাচে। এবার ট্রিপল থ্রেট ম্যাচে এমনি চ্যাম্পিয়নের কাছে অ্যাডভান্টেজ থাকে না, আর আজকে অনেকে চাইছিল, আমি জানি যে নিকি বেলা যাতে নতুন চ্যাম্পিয়ন হয়ে যায়, আর আমিও কোথাও না কোথাও নিকি বেলাকে সাপোর্ট করছিলাম, কিন্তু আমি জানতাম এটা হয়তো আজকে ঘটবে না। আর আমরা ঠিক সেটাই দেখতে পেলাম। একটা ভালো দেখার মতো ম্যাচ ছিল, খুব একটা এক্সট্রা অর্ডিনারি ম্যাচ ছিল সেটা আমি বলবো না, কিন্তু হ্যাঁ দেখার মতো ম্যাচ ছিল, মোটামুটি একটা ঠিকঠাক ম্যাচ ছিল। আর এই ম্যাচে তিনজনের পারফরমেন্সই ভালো ছিল। আমরা সেই একটা মোমেন্টে দেখেছিলাম যেখানে নিকি বেলা রাকেল রড্রিগুয়েজকে একটা ওই এসটিএফইউ, মানে যেটা জন সিনা সাবমিশন মুভ, সেখানে আটকে দিয়েছিল। তখন সবাই থ্যাংক ইউ সিনা, থ্যাংক ইউ সিনা করছিল। তখন নিকি বেলা বলে নো থ্যাংক মি, মানে নিকি বেলা এখন যেহেতু হিল, তাই সে তার হিল ক্যারেক্টার পুরোপুরি ভালোভাবে পালন করছে। এছাড়া একটা সময় আমরা দেখেছিলাম যে রাকেল রড্রিগুয়েজ আর নিকি বেলা দুজনকে সাবমিশন মুভে আটকে দিয়েছিল, আর সেই সময় ওই দিক থেকে স্টেফিনি ভ্যাকার এসে তার যে ডেভিল কিস সেটা দিতে শুরু করে। তো সেটাও দেখার মতো মুভ ছিল। তো যাই হোক না কেন, ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন চলতে থাকে, কিন্তু এই ম্যাচের ফিনিশ কিছুটা এইভাবে হয়।
যখন আমরা দেখতে পাই যে রিংয়ের যে কর্নার তার একদম টপে মানে টপ রোপে নিকি বেলা আর স্টেফিনি ভ্যাকার উঠে দাঁড়িয়ে আছে, আর নিচ থেকে রাকেল রড্রিগুয়েজ তার শক্তি প্রদর্শন করে দুজনকেই আর কি তুলে নিয়েছে তার ফিনিশার দেবে বলে। এবার স্টেফিনি ভ্যাকার কোনোভাবে বেঁচে যায়, কিন্তু নিকি বেলাকে সে তার ফিনিশার দিয়ে দেয়। কিন্তু নিকি বেলাকে ফিনিশার দেওয়ার পরেও আমরা দেখতে পাই স্টেফিনি ভ্যাকার রাকেল রড্রিগুয়েজকে রিং থেকে বের করে দেয়, আর যেই ম্যাচটা হয়তো রাকেল রড্রিগুয়েজ জিতে যেতে পারতো সেই ম্যাচে কাইন্ড অফ পিন চুরি করে স্টেফিনি ভ্যাকার আজকে নিকি বেলাকে পিন করে দেয়, আর স্টেফিনি ভ্যাকার তার চ্যাম্পিয়নশিপও এই ম্যাচে সাকসেসফুলি রিটেন করে নেয়। তো নিকি বেলাকে আবার পিন হতে হয়েছে। তো নিকি বেলার ফ্যান্সদের জন্য এটা সত্যি মানে একটু মর্মান্তিক ব্যাপার, মানে দেখতে হচ্ছে আর কি করা যাবে। মানে নিকি বেলাকে এখন ডাব্লিউডাব্লিউ আর ট্রিপল এইচ ইউজই করছে এইভাবে যে সে যেহেতু লেজেন্ড হয়ে গেছে সে এখন নতুন ট্যালেন্টদেরকে ওভার করবে, তো আর কিছু করার নেই। তো এইভাবে আমরা দেখতে পেয়েছি যে স্টেফিনি ভ্যাকার আজকেও তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি এই ম্যাচে রিটেন করে নিয়েছে। মানে নেক্সট ইয়ারেও স্টেফিনি ভ্যাকারই যাচ্ছে অ্যাজ আওয়ার ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এছাড়া আমাদের গুন্থার তো জন সিনাকে হারানোর পর থেকে একটা আলাদাই মুডে আছে, সে সবাইকে বুলি করে যাচ্ছে। আর জন সিনা যে তার কাছে ট্যাপ আউট করেছে এইটাকে তো না জেনে সে কত ভালোভাবে মানে এক্সপ্রেস করছে যে জন সিনা লাইক আ লিটল বিচ আমার কাছে ট্যাপ আউট করেছে। তো সে সবাইকে অপমান করছে, জন সিনাকে ডিসরেসপেক্ট করছে। এবার এটাই আজকে তাকে ব্যাক স্টেজে জিজ্ঞাসা করা হয়েছে, তার মনে হচ্ছে না যে সে একটু বেশি ডিসরেসপেক্ট করছে জন সিনাকে? তো তার উত্তর দেওয়ার আগেই সেখানে আমরা দেখতে পাই আর্ট্রুথ চলে আসা। যেহেতু জন সিনা আর্ট্রুথের চাইল্ডহুড হিরো ছিল, তাই আর্ট্রুথ তো গুন্থারের এই অপমান খুব সহজে মেনে নেবে না। তো সেই কথাটাই আজকে আর্ট্রুথ বলতে এসেছিল। তো গুন্থার বলে, তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? ঠিক আছে, চ তোকে রিংয়ে দেখে নেবো। তো তারপর আমরা আর্ট্রুথ আর গুন্থারের মধ্যে একটা ম্যাচও দেখতে পাই, যেখানে আর্ট্রুথ তো তার চাইল্ডহুড হিরো জন সিনাকে ভালো মতো ট্রিবিউট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেখানে তার চাইল্ডহুড হিরো জন সিনাই গুন্থারকে হারাতে পারেনি তার ফাইনাল ম্যাচে, সেখানে আর্ট্রুথ কীভাবেই বা গুন্থারকে হারিয়ে দিত। তো আমরা দেখতে পেলাম যে আর্ট্রুথকে তো গুন্থার খুব সহজেই হারিয়ে দিয়েছিল যখন সে তার পাওয়ার বোম মেরে দিয়েছিল, কিন্তু সে তাকে পিন করে না। যেহেতু জন সিনাকে দিয়ে সে ট্যাপ আউট করিয়েছে, তো আর্ট্রুথকে দিয়েও সে আজকে ট্যাপ আউট করাবে। এই জন্য আমরা লাস্টে দেখতে পেলাম গুন্থার আর্ট্রুথকে তার সাবমিশন মুভে আটকে দিল, আর জন সিনার মতো আর্ট্রুথও গুন্থারের কাছে ট্যাপ আউট করে গেল। তো গুন্থারকে থামানো এখন অসম্ভব বলে মনে হচ্ছে। আর জন সিনাকে হারানোর পর গুন্থার যে মোমেন্টামটা পেয়েছে, এই মোমেন্টামটা গুন্থারকে অনেক আগে এগিয়ে যেতে সাহায্য করবে। এবার দেখা যাক নেক্সট ইয়ার গুন্থারের জন্য কি অপেক্ষা করছে, কিন্তু বছরের শেষটা গুন্থারের ভালো মতোই হয়েছে, যেখানে আর্ট্রুথকেও সে ট্যাপ আউট করিয়ে দিয়েছে। তো এইভাবে দেখা যাক কতজনকে গুন্থার তার সাবমিশন মুভে ট্যাপ আউট করাতে পারে। তাছাড়া যদি ম্যাক্সিন ডুপ্রির কথা বলি, মানে আমাদের ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, তো তার কথা আর কী বা বলবো ভাই। এক সময় ম্যাক্সিন ডুপ্রি কি সুপারস্টার ছিল, যাকে কিনা কেউ পাত্তাই দিত না। সবাই বলতো ইউ কান্ট রেসেল, তুমি রেসেল করতে পারো না। সেইখানে আজকে যখন ম্যাক্সিন ডুপ্রি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিয়ে দাঁড়িয়ে আছে, তখন তাকে দেখে সত্যি একজন স্টার মনে হচ্ছে। মানে বেকি লিঞ্চের মধ্যে এই ক্ষমতাটা তো আছে, মানে বেকি লিঞ্চ যার এগেনস্টেই ফিউডে যায় তাকে একটা স্টার তো বানিয়ে দেয়। মানে রাসেলমেনিয়ার পর আমরা দেখেছিলাম বেকি লিঞ্চ লায়রা ভ্যালকাইরিয়াকেও একটা স্টার বানিয়ে দিয়েছিল, আর এখন তার সাথে ম্যাক্সিন ডুপ্রির যে ফিউডটা চলছে, এখানে ম্যাক্সিন ডুপ্রিকেও বেকি লিঞ্চ একটা স্টার তো বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার এইটা অন্য ব্যাপার, এরপর সেটাকে ক্যারি সে কীভাবে করবে। মানে ম্যাক্সিন ডুপ্রি বেকি লিঞ্চের সাথে ফিউড শেষ হওয়ার পর নিজেকে ক্যারি কীভাবে করবে সেটা ম্যাক্সিন ডুপ্রির উপর, কিন্তু বেকি লিঞ্চ নিজের কাজ করে দিয়েছে ভাই। আর এই কারণে আমার বেকি লিঞ্চকে মানে এত ভালো লাগে, আর বেকি লিঞ্চ আমার ফেভারিট ওমেন সুপারস্টার। আর বেকি লিঞ্চের মধ্যে ক্ষমতাটা আছে ভাই, যে যাই বলুক না কেন বেকি লিঞ্চের সামনে যে আসে তাকে দেখে স্টার তো মনে হয়। মানে বেকি লিঞ্চ নিজের মানে নিজেকে স্যাক্রিফাইস করে, মানে স্যাক্রিফাইসও না, স্যাক্রিফাইস কোথায় করছে, মানে কি বলবো, এখানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মানে বেকি লিঞ্চ নিজেকে যেইভাবে প্রেজেন্ট করে সবার সামনে, আর যেইভাবে সবাইকে বুলি করে বা নিজেকে যতটা আর কি ভিলেন বানিয়ে দেয় মানে অপোনেন্টের সামনে, সেখানে দেখে অটোমেটিক সামনের জনকে হিরো বলে মনে হয়। আর এইভাবেই সে একটা মানে স্টারে পরিণত হয়। তো যাই হোক না কেন, ম্যাক্সিন ডুপ্রির সাথে বেকি লিঞ্চেরও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ তো হতে চলেছে। এবার দেখা যাক সেই ম্যাচে ম্যাক্সিন ডুপ্রি বেকি লিঞ্চের সামনে সাকসেসফুলি তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রিটেন করতে পারে কিনা। কারণ মাইকে তো ম্যাক্সিন ডুপ্রি অনেকটা ইম্প্রুভ করেছে, কিন্তু ইনরিংয়ে কি বেকি লিঞ্চকে হারানোর ক্ষমতা তার আছে? একবার অলরেডি হারিয়ে দিয়েছে সে, যখন সে বেকি লিঞ্চকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছে, কিন্তু একবার তো হতেই পারে। সেই কাজটা সে বারবার কি করতে পারবে, এটা আমরা দেখতে পাবো। তো দেখা যাক ম্যাক্সিন ডুপ্রি এই অসাধ্য সাধন করতে পারে কিনা। এছাড়া অস্টিন থিওরি আর রে মিস্টেরিওর মধ্যে আজকে আমরা একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেখানে অস্টিন থিওরি রিং সাইডে লোগান পল ছিল। আর তার থেকে বড় ব্যাপার হলো আজকে অস্টিন থিওরি একটা নতুন থিম সঙ্গে এন্ট্রেন্স করেছিল, যে থিম সংটা সত্যি ব্যাডাস থিম সং। মানে অ্যাকচুয়ালি দেখে অস্টিন থিওরিকে এবার সিরিয়াস মনে হচ্ছে, আর আগের থেকে যে তার ক্যারেক্টারটা সিরিয়াস হয়েছে এরা তার থিম সং শুনেই বোঝা যাচ্ছে। যাই হোক না কেন, এই ম্যাচে অস্টিন থিওরির মধ্যে একটা আলাদাই সিরিয়াসনেস ছিল, কিন্তু যেহেতু রে মিস্ট্রিও লেজেন্ড,
এটাকে এত সহজে তো অস্টিন থিওরির কাছে হারাতে পারবে না ট্রিপল এইচ, কারণ ট্রিপল এইচের এটাই ফান্ডা, মানে লেজেন্ড হলে তাকে হারাতেই পারবে না, মানে তাকে কি কোনো না কোনোভাবে প্রোটেক্ট করতে থাকো, শুধু লেজেন্ড বলে না, যখন দুটো সুপারস্টার সমান হয়ে যাবে তখন সবাইকেই প্রোটেক্ট করবে ট্রিপল এইচ, কাউকেই হারাবে না, কাউকেই জেতাবে না। এটা তো একটা নতুন ফর্মুলা হয়ে গেছে ট্রিপল এইচের। তো আমরা দেখতে পাই এই ম্যাচেরও কোনো শেষ হয় না, কারণ লোগান পল মাঝখানে ইন্টারফেয়ার করে দেয়, রে মিস্ট্রিওকে অ্যাটাক করে দেয়, যার ফলে ম্যাচটা নো ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়ে যায়, মানে ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। নো ডিসকোয়ালিফিকেশনে কীভাবে শেষ হয়, আমিও মানে মাঝে মাঝে যে কী বলি ঠান্ডায় মানে ভুলভাল কথা বলছি, যাই হোক না কেন, ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে ম্যাচটা শেষ হয়ে যায়। আর তারপর আমরা দেখতে পাই দুজন মিলে রে মিস্ট্রিওকে অ্যাটাক করতে থাকে, আর তখন রে মিস্ট্রিওকে বাঁচাতে আজকে রিটার্ন হয় পেন্টার। এবার এর আগে ব্যাক স্টেজে আমরা রে মিস্ট্রিও সিএম পাঙ্কের একটা সেগমেন্ট দেখেছিলাম, যেখানে সিএম পাঙ্ক বলছিল রে মিস্ট্রিওকে যে আমি রিং সাইডে থাকতে পারি তোমার জন্য, কিন্তু রে মিস্ট্রিও সিএম পাঙ্ককে বলে যে না না, আমার দিকে অত নজর দিতে হবে না, কারণ নেক্সট উইকে তোমার এই চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করা বেশি দরকার, তো এদিকেই মন দাও, আর আমার ব্যাকআপে আমি একজনকে মানে আছে, আমার সাথে কন্ট্রাক্ট আছে একজনের, আর সেই কন্ট্রাক্টটা অন্য কারো না, সেটা পেন্টারই ছিল। তো পেন্টার আজকে রিটার্ন হয়ে যায়। সেই লাস্ট টাইম ইস নাও টুর্নামেন্টে পেন্টা ইনজিওর্ড হয়েছিল, তারপর থেকে আমরা পেন্টাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আজকে পেন্টা এসে রে মিস্ট্রিওকে অস্টিন থিওরি আর লোগান পলের হাত থেকে বাঁচিয়ে দেয়। তো দেখে মনে হচ্ছে এবার এদের মধ্যেও একটা ফিউড কন্টিনিউ করতে পারে ডাব্লিউডাব্লিউই। যাই হোক না কেন, ট্যাগ টিমের কথা যখন হচ্ছেই, তখন আজকে আমরা কাবুকি ওয়ারিয়ার্সকেও দেখেছিলাম, মানে আসুকা আর কাইরি সেনকে, তারা এসে আবার রিয়া রিপ্লি আর ইয়োস্কায়ের মজা নিচ্ছিল। তো রিয়া রিপ্লি আর ইয়োস্কাই সেখানে চলে আসে, আর আমরা তাদের মধ্যে একটা ব্রল দেখতে পাই। আর এই ব্রলটা বেসিক্যালি কেন হয়েছিল, কারণ নেক্সট উইকে আমরা কাবুকি ওয়ারিয়ার্স ভার্সেস রিয়া রিপ্লি আর ইয়োস্কায়ের মধ্যে একটা উমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচও দেখতে পাবো। তো সেই ম্যাচটাকেই বিল্ড আপ করার জন্য আজকে ব্রলটা ছিল, যেখানে আমরা বলতে পারি আজকে আপার হ্যান্ড রিয়া রিপ্লি আর ইয়োস্কায়ের ছিল, আর তারা কোনোভাবে লাস্টে কাবুকি ওয়ারিয়ার্সকে রিং থেকে তাড়িয়ে দেয়। এবার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের কথা যখন হচ্ছে, তখন আজকে রয়ের যে মেন ইভেন্টটা ছিল, সেটাও ছিল ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে এজে স্টাইলস আর ড্রাগন লি তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট দ্য গ্রেটেস্ট ট্যাগ টিম অফ অল টাইম, আমার মতে দি উসোসের এগেনস্টে। তো দি উসোসের রিউনিয়ন হয়েছে। এবার আমরা জানি যে উসোস যখন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করে বা ট্যাগ টিম ডিভিশনে চলে আসে, তখন তাদেরকে আটকানো কতটা মুশকিল হয়ে যায়। তো যাই হোক না কেন, আজকে আমরা উসোসদের আবার একসাথে এন্ট্রেন্স দেখেছিলাম, যেখানে যে উসোর থিম সঙ্গে আর কি দুজন এসেছিলো। এটা একটুখানি একটা নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়, কারণ যখন দুজনকে একসাথে এনেছো তখন দুজনের থিম সংটাও বাজাও, শুধুমাত্র যে উসোর থিম সঙ্গে কেন তারা এন্ট্রেন্স করছে। তো যাই হোক না কেন, এই ব্যাপারটা ডাব্লিউডাব্লিউর একটু দেখা উচিত। কিন্তু এই ম্যাচটা যখন শুরু হয় ভাই, দারুণ ম্যাচ ছিল এটা, মানে রয়ের মেন ইভেন্ট হিসেবে তো দুর্দান্ত ম্যাচ ছিল। মানে এই ম্যাচে এত ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন চলেছে না, ম্যাচটা এটা 5 স্টার ক্লাসিকও বলা যেতে পারে। আর সত্যি কথা বলতে, একই রিংয়ে যখন দি উসোস, এজে স্টাইলস আর ড্রাগন লির মতো ট্যালেন্টেরা থাকে, তখন এরকম ম্যাচ তো আমরা এক্সপেক্ট করতেই পারি। আর যেমন বললাম, উসোসরা যখন ট্যাগ টিম ডিভিশনে চলে আসে, তখন তাদের থামানো মানে মুশকিল, মানে প্রায় অসম্ভবই হয়ে যায়। তো আমরা দেখেছিলাম যে একটা সময় দেখে মনে হচ্ছিল যে উসোসরা জিতে যাবে, কারণ যখন যে উসো এজে স্টাইলসকে একটা স্পিয়ার মেরে দিয়েছিল, তারপর জিমি উসো উপর থেকে একটা উসোস স্প্ল্যাশ মেরে দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমাদের এজে স্টাইলস কিক আউট করে। তো সেটা একটা মোমেন্ট ছিল। তারপর আমরা দেখেছিলাম সেই ড্রাগন লি আর এজে স্টাইলস মিলে আমাদের যে উসোকে স্টাইলস ক্ল্যাশও মেরে দিয়েছিল। তো সেই স্টাইলস ক্ল্যাশ লাগার পর ভেবেছিলাম যে হয়তো এজে স্টাইলস তাদের চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেবে, কিন্তু না, যে উসো সেখান থেকে কিক আউট করে। তো তারপর যেমন বললাম যে ড্রাগন লি আর এজে স্টাইলস মিলে তাদের যে নতুন ফিনিশারটা আবিষ্কার করেছিল, মানে ড্রাগন লি সেই টপ রোপ থেকে ঝাঁপ মারে আর তারপর সোজা গিয়ে অপোনেন্ট পরে এজে স্টাইলসের উপর, আর তারপর সেখান থেকে এজে স্টাইলস একটা স্টাইলস ক্লাস মারে। তো সেটাও মারার চেষ্টা লাস্টে করেছিল, কিন্তু সেইখানে আমরা দেখতে পাই যে জিমি উসো ইন্টারফেয়ার করে। জিমি উসো সবার প্রথমে ড্রাগন লিকে সাইড করে, তারপর দুই উসোস মিলে একসাথে এজে স্টাইলসের উপর অ্যাটাক করে। আর যেহেতু সেই সময় ড্রাগন লি লিগাল মেম্বার ছিল, তাই আমরা দেখতে পাই যে উসো আর জিমি উসো মিলে ড্রাগন লি এর উপর লাগিয়ে দেয় একটা 1D ফিনিশার। 1D না 3D ছিল, ওই যাই হোক, মানে তাদের যে ফিনিশারটা ছিল সেই ফিনিশারটা লাগিয়ে দেয়। আর লাগিয়ে দেওয়ার পর ড্রাগন লিকে পিন করে তারা হয়ে যায় ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স। তো বছর শেষ হওয়ার সাথে সাথে আমরা এই চ্যাম্পিয়নশিপটার হ্যান্ড চেঞ্জ দেখতে পেয়ে গেছি। আর বলতে হবে ভাই, যে উসোর জন্য বছরটা দুর্দান্ত ছিল। যেখানে বছরের শুরুতে আমরা দেখেছিলাম যে উসোর রয়্যাল রাম্বল জিতেছিল, সেখানে বছর শেষ করতে করতে যে উসোর কাছে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও চলে এলো। তো যে উসোর এই বছরটা দুর্দান্ত তো গেছেই গেছে, আর মাঝখানে তো যে উসো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো সব কিছু মিলিয়ে দেখতে গেলে যে উসোর জন্য এই বছরটা সেরা তো ছিলই। তো এইভাবেই আজকে বছরের শেষ রয়ের এপিসোড
শেষ হয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই উসোসদের সেলিব্রেশন তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের সাথে, আর এজে স্টাইলস আর ড্রাগন লি অবশেষে তাদের চ্যাম্পিয়নশিপ হেরে গেছে। আর আমরা জানি যে 2026-এ এজে স্টাইলস রিটায়ারও হতে চলেছে, তো এটা তো হওয়ারই ছিল। এবার হয়তো এজে স্টাইলস এই যে নেক্সট ইয়ার আসছে এইখানে ধীরে ধীরে ড্রাগন লিগ থেকেও আলাদা হয়ে যাবে, তারপর সে কয়েকটা সিঙ্গলস রান দেবে, মানে সিঙ্গলস ম্যাচ দেবে, তারপর একটা পয়েন্টে গিয়ে এজে স্টাইলসও 2026-এ রিটায়ার হয়ে যাবে। কিন্তু এবার দেখার বিষয় এটা যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের সাথে উসোসদের গল্প কেমন চলে, আর যে উসোর জন্য 2026 কেমন যায়। মানে এই বছর তো সে সিঙ্গলস রানে চালিয়ে দিয়েছে, কিন্তু নেক্সট ইয়ার সে কী করবে এটা দেখার বিষয় হবে। তো আজকে যেমন বললাম যে আজকে বছরের শেষ ছিল, রটা দেখার মতো ছিল, খুব দুর্দান্ত না হলেও ঠিকঠাক ছিল, অন্যান্য রয়ের থেকে অনেক বেটার ছিল। তো তোমাদের আজকে রয়ের এপিসোড কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো, আর পারলে ভিডিওটাকে হাইপও করে দিও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বছর শেষ হতে চললো, একটা সাবস্ক্রাইব তো তোমরা করে দিতেই পারো যদি অবশ্যই আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে। তো আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।